ইন্ডিয়ান পাইক পেয়াদারা কবে এই ফাতরামি বন্ধ করবে? বন্ধুরা, পুরো ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ আর ভারতের সীমান্ত প্রায় 4000 কিলোমিটার বিস্তৃত। এই সীমান্তে বিএসএফ পাহারা দেয় এবং এই বিএসএফ কিছুদিন পর পর ক্রাইমের নাম দিয়ে নানা রকম কথাবার্তা বলে বাংলাদেশিদেরকে হত্যা করতেছে। এখন আবার কোস্ট গার্ড শুরু করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের দুটো জাহাজগুলির নাম হচ্ছে, একটার নাম এফবি লায়লা 2, এইটার মালিক হচ্ছেন আরএস ফিশিং। আরেকটি হচ্ছে এফবি মেঘনা এফ, এইটার মালিক হচ্ছেন সিএনএফ এগ্রো। এই দুই প্রতিষ্ঠানের মালিকানায় দুইটা মাছ ধরা ট্রলার। এরা বাংলাদেশের যে সমুদ্র সীমান্ত, এই সীমান্ত থেকে 1 নটিক্যাল মাইল ভিতরে বাংলাদেশের সাইডে এরা মাছ ধরতেছিলেন। এই সময়ে ভারতের কোস্টগার্ড এসে জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে যায়। দেখেন, এইখানে প্রথম কথা হচ্ছে ভারতীয় কোস্টগার্ড তাদের ওয়েবসাইটে, তাদের ফেসবুক পেজে, তাদের এক্স হ্যান্ডেলে এই বিষয়টা প্রকাশ করেছে, কিছু 3টা ছবি দিয়েছে এবং বলতে চাচ্ছে যে তারা ভারতীয় সীমান্তে মাছ ধরতেছিল, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের বক্তব্যটা এরকম যে এরা বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরেই মাছ ধরতেছিল, তাদেরকে জোরপূর্বক ধরে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে পরস্পর বিরোধী বক্তব্য। এখন এখানে যদি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে বা স্যাটেলাইট ইমেজ যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে আসলে এরা কি বাংলাদেশের সীমান্তে ছিল নাকি এরা ভারতের সীমান্ত ছিল। এটা একটা আলোচনার বিষয় বা বিতর্কের বিষয়। তো এমনও হতে পারে যে ভারতের পক্ষ থেকে এটা ভুল হচ্ছে, এমনও হতে পারে যে বাংলাদেশের পক্ষ থেকে ভুল হচ্ছে। কিন্তু যেই বিষয়টা খুবই মর্মাহত করে একজন বাংলাদেশী হিসেবে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত আমাদের দেশের যে ক্রুদেরকে, নাবিকদেরকে যেইভাবে মানে হাঁটু গেড়ে বসিয়ে পেছনে হাত দিয়ে তাদেরকে ছবি তুললো, পিছনে অস্ত্র নিয়ে কোস্টগার্ডরা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যারা সোমালিয়ান জলদস্যুরা যেমন আপনার এই তাদের জলসীমায় গেলে যে বিভিন্ন জাহাজদেরকে অপহরণ করে, জাহাজে থাকা ক্রু নাবিক যারা আছেন তাদেরকে যেরকম করে অপহরণ করার জন্য যেভাবে মানে ডেকের মধ্যে দাঁড় করায় রেখে পিছন থেকে অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকে, অনেকটা সেই স্টাইলে। বা কোনো দেশের কোস্টগার্ড যখন কোনো ক্রিমিনালদেরকে ধরে, তখন যেইভাবে যেই নিয়ম পদ্ধতি অবলম্বন করে, বা শোরের মধ্যে যারা মানে মানে অফশোরে মানে ল্যান্ডে যারা আছে যে অপরাধী, তাদেরকে পুলিশ যখন ধরে তাদেরকে দাঁড় করিয়ে রেখে পিছন থেকে অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকে, অনেকটা সেই স্টাইলে মনে হচ্ছিল যেন বাংলাদেশিরা বিশাল কোনো অপরাধ করে ফেলেছে, তাদেরকে মানে এইরকম ভাবে মানে ক্রিমিনাল আখ্যায়িত করে তাদেরকে এইভাবে তাদেরকে পিছনে অস্ত্র তাক করে দাঁড়িয়ে থাকতে হবে। এইগুলি বন্ধুরা কিসের আলামত দেয়? এই ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা সম্পর্কিত। গত 5 আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। হাসিনা ছিল ভারতের একজন চাকরিজীবী কর্মকর্তা। উনি বাংলাদেশ শাসন করতেন। হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, এরপর থেকে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। এটা আসলে ভারতের সহ্য হচ্ছে না। আর ভারতের পাইক পেয়াদা বিএসএফ যা খুশি করতেছে, কোস্টগার্ড সহ বিভিন্ন মিডিয়া সহ যা খুশি তা করতেছে। এই ঘটনাগুলি ঘটার পিছনে কিছু কিছু বিষয় দায়ী। প্রথম কথা হচ্ছে ভারতের যেই দলটি এখন ক্ষমতায় আছে বিজেপির শুভেন্দু বলে এক ভদ্রলোক আছে। উনি মানে পশ্চিমবাংলার একজন বিজেপির নেতা। উনি এরকম বলতেছেন ওনাদের অনেকগুলি রাফায়েল যুদ্ধ বিমান আছে, বাংলাদেশের জন্য 2টা যুদ্ধ বিমানই যথেষ্ট, এগুলি দিয়ে ওনারা এই করে ফেলতে পারবেন, সেই করে ফেলতে পারবেন। তো যখন একটা দেশের সরকারি দলের নেতৃবৃন্দ এই ধরনের উস্কানিমূলক অ্যাগ্রেসিভ বক্তব্য প্রদান করেন, এটা কিন্তু সারা দেশে কিন্তু বিষয়টা ছড়িয়ে যায়। এই যে একটা জজবা উঠে যায় দেশপ্রেমের, একটা মিথ্যা জাতীয়তাবাদ, একটা অপরাধমূলক জাতীয়তাবাদ যে গড়ে ওঠে, এই বিষয়টা দেখে আমরা তা অনুমান করতে পারি। ভারতের সরকার, ভারতের রাজনৈতিক দল বা বিরোধী দলগুলিও এই প্রশ্নে একাট্রা। এরপরে আসেন যে ভারতের বিভিন্ন মিডিয়াগুলি নামি বেনামি
ভালো মন্দ যত ধরনের মিডিয়া আছে এই মিডিয়াগুলির অপপ্রচার, এই অপপ্রচারগুলির ফলে ভারতীয় অনেক রাজনীতিবিদ, অনেক জনগণ আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে বাংলাদেশে আসলেই কি সংখ্যালঘু নিধন হচ্ছে, বাংলাদেশে কি আসলেই হিন্দুরা খুব অসুবিধায় আছে। অনেকে বিভ্রান্ত হয়ে বাংলাদেশের প্রতি একটা শত্রু মনোভাব সম্পন্ন মন নিয়ে তারা গড়ে উঠতেছে। এই আচরণগুলির প্রভাব আমরা লক্ষ্য করি ভারতীয় বিভিন্ন যে কোস্টগার্ড, বিএসএফ বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের আচার আচরণে। এই কারণেই ভাতৃপ্রতিম বা বন্ধুপ্রতিম বা প্রতিবেশীমূলক দেশ হওয়া সত্ত্বেও ভারতের এরকম আগ্রাসী মনোভাব, বাংলাদেশের সীমান্ত হোক বা ভারতের কাছাকাছি সীমান্ত হোক, এদেরকে ধরে নিয়ে গিয়ে এদেরকে এরকম অপরাধী বানিয়ে এদের পিছনে অস্ত্র ধরে পিছনে দাঁড়িয়ে থেকে এই রূপটাই আসলে তারা প্রকাশ করতে চায়। এখন এই বিষয়টাকে আসলে মিনিমাইজ করে নিয়ে আসা দরকার। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের অ্যাকচুয়াল অবস্থা কি উনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, তারপর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এই দেশে আসলে কি ঘটেছিল নিশ্চয়ই ওনার যে হাই কমিশন ওনাকে ব্রিফ করেছেন, অ্যাকচুয়ালি কি ঘটেছিল উনি নিজেও জানেন। উনি বললেন যে উনি সেটা অবহিত আছেন যে কি হয়েছে। তারপরে এটাও বলেছেন যে হাসিনা পরবর্তী যে সরকার বাংলাদেশে আছে এই সরকারের সাথে তারা আসলে হাসিনা ইস্যুটাকে পাশ কাটিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চান। তো এই বিষয়টা যদি ভারতীয় মিডিয়ায় ভারত সরকার, ভারতের রাজনৈতিক দলগুলির কথাবার্তার মধ্যে যদি এই বিষয়টা রিফ্লেক্ট করে, তাহলে সারা বাংলাদেশের মানুষ, সারা ভারতের মানুষের মধ্যে এই যে একটা উন্মুক্ততা তৈরি হয়েছে বা একটা ভুল ধারণা তৈরি হয়েছে, এই ধারণাটা ধীরে ধীরে কমে যেতে বাধ্য। আর ভারতীয় মিডিয়াগুলি যদি দায়িত্বশীল আচরণ করে, বাংলাদেশে নিশ্চয়ই ওনাদের উইং আছে বা বাংলাদেশে যাদের মাধ্যমে ওরা ইনফরমেশন পান, এই ইনফরমেশনগুলি যথাযথভাবে যদি ওনারা ভারতে স্প্রেড করেন বা বাংলাদেশি মিডিয়া বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়টা আন্তর্জাতিক মহল বা সারা পৃথিবীতে সঠিকভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই মিথ্যা তথ্যের উপরে নির্ভর করে ভারতের যে সংক্ষুব্ধ হওয়া এই বিষয়টাও কমে যাবে এবং সীমান্তে এর প্রভাব পড়বে। সীমান্তের বিএসএফ এবং মানে সাগরে যে কোস্টগার্ড আছেন তাদের মধ্যে এই বিষয়টার প্রভাব পড়বে বলে আমরা ধারণা করি। বন্ধুরা, আজকের এই এপিসোডে এইটুকুই বলার ছিল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা পুরনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের প্রশ্নে, দেশের ভালোর প্রশ্নে এক থাকবেন, একাত্মতা বোধ পোষণ করবেন। রাজনীতির মতো করবেন, আপনার রাজনীতি আপনি করবেন, অন্যের রাজনীতি অন্য করবে, কিন্তু যেটা বাংলাদেশের স্বার্থ, যেটার সাথে বাংলাদেশিরা জড়িত, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত, সেই বিষয়ে ঐক্যমত্য পোষণ করে সামনের দিকে অগ্রসর হবেন এই প্রার্থনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।